স্যাম্পলিং এর গত ক্লাসে আমরা স্যাম্পলিং কি, স্যাম্পলিং কেন দরকার, স্যাম্পলিং দিয়ে আমরা কিভাবে কস্ট এফেক্টিভ ভাবে এবং অল্প সময়ের মাঝে বড় একটা পপুলেশনকে নিয়ে সার্ভে করতে পারি। আজকে আমরা আলোচনা করব স্যাম্পলিং এর আরেকটা বিষয়, সেটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং তখনই বলা যাবে যখন দুইটা জিনিস সেই স্যাম্পলিং এর মধ্যে থাকবে, সেটা হলো নন জিরো প্রবাবিলিটি এবং সেটা নোন হতে হবে, এবং আরেকটা হলো র্যান্ডম সিলেকশন এট এনি পয়েন্ট। আমরা যদি ডেফিনিশনটা দেখতে যাই তাহলে আমরা পাচ্ছি the sampling method in which all the members of the population has a pre-specific and equal chance to be a part of the sample. This technique is based on randomization principle. আর এই ধরনের স্যাম্পলিং অবশ্যই আমাদের বায়াসনেসকে কমাতে পারে একটা রিসার্চে। প্রবাবিলিটি স্যাম্পলিং মূলত চার ধরনের হতে পারে: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং এবং সিস্টেমেটিক স্যাম্পলিং। এখন আমরা স্যাম্পলিং এর বিভিন্ন প্রকারভেদের ভিতরে চলে যাব। প্রথমে আমরা আলোচনা করব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। In simple random sampling, all members of the population have an equal chance of being selected and the selection is done randomly. এই ছবিতে আমরা যদি উপরের লাল পয়েন্টটাকে একজন রিসার্চার মনে করি এবং নিচের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে যদি আমরা পপুলেশন ধরে নেই বা স্যাম্পল ফ্রেম ধরে নেই, এখান থেকে র্যান্ডমলি যে লাল পয়েন্টগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো বলা যেতে পারে একটা রিসার্চের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ফলো করে যে স্যাম্পলটা পাওয়া যাবে সেই স্যাম্পল। এখানে আমরা নিচের সারির লাল পয়েন্টগুলো যদি দেখি, এখানে কোনো ধরনের কোনো সিস্টেম ফলো করা হয়নি, সম্পূর্ণ র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পপুলেশন জানা থাকতে হবে। নন পপুলেশনের জন্যই একমাত্র এই ধরনের স্যাম্পলিংটা প্রযোজ্য। এর পরবর্তী স্যাম্পলিং এর দিকে যদি আমরা তাকাই, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ অবশ্যই দুটো বা তার অধিক একটার সাথে অপরটা সংশ্লিষ্ট নয় এমন ক্লাস্টার থাকবে বা স্ট্র্যাটা থাকতে হবে। যেমন আমরা যদি একটা ক্লাসরুমে গিয়ে কোন একটা স্টাডি করতে যাই, কোন একটা সার্ভে করতে যাই, এবং ক্লাসরুমের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় ধরনের স্টুডেন্ট আছে এবং আমরা চাচ্ছি আমাদের রিসার্চে যেন তাদের সমান সংখ্যক বা তাদের সবার কথাটা উঠে আসুক, তাদের সবার আলোচনাটা মতামতটা উঠে আসুক। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, পুরো ক্লাসরুমটাকে ছেলে এবং মেয়ে দুইটা গ্রুপে ভাগ করতে পারি এবং এই ছেলে মেয়ে দুটো স্ট্র্যাটাতে ভাগ করার পরে, দুটো গ্রুপে ভাগ করার পরে এখানে এই গ্রুপগুলো থেকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। এই ধরনের স্যাম্পলিংকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা যায় যখন আমরা কোনো ধরনের, যখন পুরো পপুলেশনটাকে কয়েকটা স্ট্র্যাটায় ভাগ করা যায়, 1 নাম্বার 2 নাম্বার, যখন প্রত্যেকটা স্ট্র্যাটা কিছু কিছু ডেফিনিট ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে যেগুলো অন্যান্য স্ট্র্যাটা ওই মুহূর্তে করে না, এবং 3 নাম্বার আমরা চাচ্ছি প্রত্যেকটা স্ট্র্যাটার মতামত যেন আমরা আমাদের সার্ভে বা রিসার্চে পেয়ে যাই। এরপরে যে স্যাম্পলিংটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ক্লাস্টার স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর সাথে ক্লাস্টার স্যাম্পলিং অনেকেই গুলিয়ে ফেলে, কিন্তু এর মাঝখানে অনেক বড় ধরনের একটা পার্থক্য রয়েছে। ক্লাস্টার স্যাম্পলিং ব্যবহার করা হয় সবচাইতে কস্ট এফিশিয়েন্ট ওয়েতে একটা স্যাম্পলিং মেথড পরিচালনা করার জন্য। ধরে নিচ্ছি পুরো ঢাকা সিটির এনার্জি কনজাম্পশন নিয়ে আমরা একটা রিসার্চ করতে যাচ্ছি বা সার্ভে করতে যাচ্ছি। এখন ঢাকা সিটির প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমরা না করে, আমরা যদি ঢাকা সিটির অঞ্চলগুলোকে ভাগ করে নিয়ে যে কোনো একটা বা দুইটা অঞ্চলকে নিয়ে কাজ করি এবং ওই একটা বা দুইটা অঞ্চলের সমস্ত পপুলেশন অথবা ওই একটা বা দুইটা অঞ্চলের কিছু পপুলেশনকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করে নিয়ে যদি আমরা কাজটা করি এবং যে অঞ্চলটা সিলেক্ট করলাম সেটা যদি সম্পূর্ণ র্যান্ডমলি সিলেক্ট করা হয়, এটাকে আমরা বলছি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং এর সুবিধা যেটা আমি প্রথমে বলেছি, অনেক বেশি কস্ট এফিশিয়েন্ট হতে পারে এবং এই ক্ষেত্রে
অনেক দ্রুত অনেক বেশি জায়গা মুভ না করেও কাজটা করা যেতে পারে। আমরা যদি ছবিটার দিকে তাকাই, এখানে আমাদের 4টা ক্লাস্টার আছে। 4টা ক্লাস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যান্ডমলি আমরা 3 নাম্বার ক্লাস্টারটাকে সিলেক্ট করেছি এবং 3 নাম্বার ক্লাস্টারের আমরা সমস্ত পপুলেশনকে নিয়ে নিয়েছি। এখানে যদি 3 নাম্বার ক্লাস্টারের সমস্ত পপুলেশন নাও নেওয়া হতো, তারপরেও রিসার্চটা বা স্যাম্পলিং মেথডটা ঠিক থাকতো। এরপরে আমরা যে স্যাম্পলিং মেথডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিস্টেম্যাটিক স্যাম্পলিং, যেটা খুবই সহজ একটা স্যাম্পলিং মেথড। খুব সহজ ভাষায় যদি বলতে যাই, সিস্টেম্যাটিক স্যাম্পলিংটা হলো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করব অ্যাজ nth টার্ম। মানে হলো আমার যদি একটা ক্লাসরুমে পপুলেশন সংখ্যা হয় 20 জন এবং আমি ধরে নিচ্ছি আমার স্যাম্পলিং এর জন্য প্রতি চতুর্থ জনকে আমরা আমার স্যাম্পল হিসেবে পিক করব, তাহলে ওই ক্লাসরুমে গিয়ে সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে প্রতি চতুর্থ জনকে আমরা সিলেক্ট করব। এই ক্ষেত্রে আমরা যখন এক সারিতে সবাইকে দাঁড় করাচ্ছি, আমরা তখনও জানি না কে কোন ভাবে সারিতে দাঁড়াবে, কাজেই এটা সম্পূর্ণ একটা র্যান্ডম প্রসেসে সিলেকশনটা হয়ে থাকে এবং এই সিস্টেমেটিক স্যাম্পলিং এর মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে সুযোগ দিতে পারি যে তারা সিলেক্টেড হওয়ার তাদের সম্ভাবনাটা থাকে। আমরা যদি ছবিটাতে দেখি, আমার ছবিতে দেখা যাচ্ছে প্রতি 3 নাম্বার ব্যক্তি আমার স্যাম্পল হিসেবে সিলেক্টেড হয়েছে। এখন আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর কয়েকটা স্টেপ নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মূলত 4টা স্টেপ আছে, আমরা দেখে নেই স্টেপগুলো কি। প্রথমেই আমার পপুলেশন অফ ইন্টারেস্ট কে খুঁজে বের করতে হবে। এই পপুলেশন অফ ইন্টারেস্ট বা আমি কাদের উপরে কাজ করব সেটা খুঁজে বের করে আমার মূল কাজ বা প্রথম কাজ, আমার রিসার্চের টপিক, আমার রিসার্চের টাইটেল, আমার রিসার্চের কোশ্চেন, এগুলো দেখে আমরা সিলেক্ট করতে পারবো আমার মূল পপুলেশন অফ ইন্টারেস্ট কারা। আমরা যদি ঢাকা শহরের ভিক্ষুকদেরকে নিয়ে রিসার্চ করতে চাই, তাহলে আমার ঢাকা শহরের ভিক্ষুকরা হবে আমার পপুলেশন অফ ইন্টারেস্ট। এই ক্ষেত্রে ঢাকা শহরের ভিক্ষুকের সাথে আমি যদি কোনো কম্পারেটিভ স্টাডি করতে চাই যে গ্রাম অঞ্চলের ভিক্ষুকদের রিলেশনটা কেমন, তাহলে হয়তো বা একটা দুইটা গ্রামের ভিক্ষুককে আমার পপুলেশনের ভিতরে ইনকর্পোরেট করাও আমার পপুলেশন অফ ইন্টারেস্ট। সেকেন্ড যে স্টেপটা সেটা হলো আমার ফাইন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল ফ্রেম। অলরেডি আমরা লাস্ট ক্লাসে স্যাম্পল ফ্রেম কিভাবে সিলেক্ট করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি এবং আমার রিসার্চের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে স্যাম্পল ফ্রেমটা হবে সেটাকে সিলেক্ট করা আমার দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ এবং সবচেয়ে মূল কাজ যেটা স্যাম্পলিং এর, সেটা হলো আমার স্যাম্পলিং স্ট্র্যাটেজি কোনটা হবে সেটা খুঁজে বের করা। প্রথমে আমাকে ডিটারমাইন করতে হবে আমি প্রবাবিলিটি স্যাম্পলিং এ যাব না নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যাব। এটা সিলেক্ট করার পরে আমার দ্বিতীয় ধাপ যেটা, আমি যদি প্রবাবিলিটি স্যাম্পলিং এ যাই, আমার যে 4টা ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, এই 4টা ধরনের মধ্যে কোন প্রবাবিলিটি স্যাম্পলিংটা আমরা ফলো করব। বা আমরা যদি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর দিকে যাই, সেখানেও অনেকগুলো ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, সেগুলোর মাঝেও আমি কোন স্যাম্পলিংটা ব্যবহার করে আমার পপুলেশন থেকে সর্বোচ্চ রিপ্রেজেন্টেটিভ আউটপুটটা নিয়ে আসতে পারবো, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং এই কাজটা শুনতে সহজ শোনায় কিন্তু একটু কঠিন। আর 4 নম্বর স্টেপ, স্যাম্পলিং শেষ করে সার্ভে শুরু করা। আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব নন প্রবাবিলিটি স্যাম্পলিং।